আল মাহমুদকে আমরা সংবর্ধনা দেব, তার কবিতা আবৃত্তি করব জাতীয় জাদুঘরের বড় মিলনায়তনে। প্রথমত আমি গেলাম আবদুল্লাহ আবু সাঈদের কাছে, যিনি আমি তাকে অনুরোধ করলাম যে আপনি যদি প্রধান অতিথি হয়ে আসেন এবং আপনি যদি এই পদকটি আর একটি খাম সম্মানী যদি আল মাহমুদের হাতে তুলে দেন আমরা খুশি হব। তিনি উত্তর বললেন যে না, আমি তো ওদের সাথে কাজ করি, আল মাহমুদের কবিতা আমি পছন্দ করি, কিন্তু আমি অনুষ্ঠানে যাব না, তোমরা আর কাউকে খুঁজে নাও। ইসলাম প্রশ্নে তারা দ্বিধান্বিত। সংশয়বাদী বললে বোঝা যাবে অন্য ধর্মের ব্যাপারেও তারা সংশয়বাদী। আচ্ছা, ইসলামের ব্যাপারে সংশয়বাদী, কিন্তু অন্যদের ব্যাপারে না। তাহলে এইটা তো একটি উদ্দেশ্য প্রণোদিত। আমাদের আলোকিত মানুষ গড়ার কারিগর বলা হয় যে প্রতিষ্ঠানটি বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে আসলে ব্যক্তিগতভাবে আমার যতটা না প্রশ্ন আছে, বিপ্লবের পরে ৩৬শে জুলাইয়ের বিপ্লবের পরেই কিছু প্রশ্ন উঠেছে। আসলে দৃশ্যমান খুব বড় কোনো ভূমিকা বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিতে দেখা যায়নি। আবদুল্লাহ আবু সাঈদ, যিনি জাতির আলোকিত মানুষের কাণ্ডারি এবং জাতির অভিভাবক তাকে বলা হয়, তারও আমরা কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখিনি বুদ্ধিজীবী হিসেবে। তিনি একটা বিবৃতি বা একটা লেখা লিখেছেন ৪ তারিখে, অর্থাৎ তিনি যখন নিশ্চিত হলেন যে আওয়ামী লীগ সরকার পতন হচ্ছে, তখন তিনি একটা লেখা তার ৪ তারিখে আমরা প্রথম আলোতে পেলাম। তো এই যে আলোকিত মানুষ গড়ার কথা বলা হচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে, সরকারি টাকা সেখানে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা যাচ্ছে, বা সেখান থেকে বই পড়ানো হচ্ছে, কি সিলেবাস পড়ানো হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এবং সেই সিলেবাস অনুযায়ী তাদের যে সভ্যবৃন্দ তারা বলেন, এই সভ্যদের আমরা তো জুলাই বিপ্লবে কার্যকর কোনো দৃশ্যমান ভূমিকা রাখতে দেখিনি, ছোট ছোট কিছু উদ্যোগ ছাড়া। তাহলে আসলে কিভাবে আমরা যদি জাতির ক্রান্তিকালে গণমানুষের পাশে দাঁড়াতে না পারি? আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন ২,০০০ মানুষ, সেখানে অবর্ণনীয় নিপীড়ন হয়েছে, ৪০,০০০ মানুষ আহত হয়েছে। তাহলে আমরা আসলে কি ধরনের আলোকিত মানুষ তৈরি করছি, বা আমাদের জাতির যারা কাণ্ডারি, জাতির অভিভাবক, শিক্ষক যারা যিনি আছেন, কি আলোকিত মানুষ তিনি করছেন আসলে? কি এই প্রশ্নটা অনেকের। আমি আপনাকে এটার উত্তর এক কথায় দিতে পারি। বিশ্ব সাহিত্য কেন্দ্রে যদি আপনি যান, এখানে কি কি বই আছে এবং কি কি বইগুলো পড়ানো হয় তা আপনি নিরীক্ষণ করবেন দয়া করে। আর তাদের যে ভ্রাম্যমান গাড়ি আছে, লাইব্রেরি, সেখানে কি কি বই বিতরণ করা হয়, কোন লেখকদের বই বিতরণ করা হয়। আপনি তো জানেন সাংস্কৃতিক আগ্রাসন বলে বিশ্বব্যাপী একটি কথা প্রচলিত আছে। রাশিয়ান সাহিত্য বা ইউরোপিয়ান সাহিত্য, বাংলাদেশের সাহিত্য, কি পড়ানো হয়, কি পড়ানো হয় না, ছোট ছেলে মেয়েদেরকে কি বই দেওয়া হয়, পাঠ্যক্রম কর্মসূচিতে বই পড়া কর্মসূচি তারা নাম দিয়েছে। তাহলে আপনি বুঝে যাবেন যে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। পাঠকে আমি নিন্দা করি না, সকল কিছুই পাঠযোগ্য, সকল কিছুই আমরা পড়ব, কিন্তু আগে তো আমার একটি ভিত্তি তৈরি হবে। আমি ওটিও পড়ব, আমার সাহিত্য আমি পড়ব। কোথায়? বিশ্ব সাহিত্য কেন্দ্রে তো নজরুল ওইভাবে ছেলে মেয়েদেরকে পড়ানো হয় না, মীর মোশাররফ হোসেন তো পড়ানো হয় না, শাহাদাত হোসেন, আলাওল, তারপরে শাহ মোহাম্মদ সগির, এগুলো তো পড়ানো হয় না, আল মাহমুদ পড়ানো হয় না, এবং ফররুক আহমদ পড়ানো হয় না, আহসান হাবিব পড়ানো হয় না, কিংবা শাহেদ আলী পড়ানো হয় না। এই যে আপনার জসিমউদ্দিন পড়ানো হয় না, যে আপনি খণ্ডিত করে দিচ্ছেন। তো তারা কোন আলো প্রতিফলন ঘটাতে চাইছেন জনাব আবদুল্লাহ আবু সাঈদ, আমি জানি না। আর তিনি বরাবরই স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিলেন। আমি যতটা দেখেছি কখনোই তাকে এই নিয়ে সোচ্চার হতে দেখিনি। আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলবো। আবিদ আজম সম্ভবত 2002 সাল কবি আল মাহমুদকে আমরা কিছু তরুণ, আমাদের একটি সংগঠন, বড় সংগঠন, আল মাহমুদকে আমরা সংবর্ধনা দেব, তার কবিতা আবৃত্তি করব, জাতীয় জাদুঘরের
বড় মিলনায়তনে, যেখানে 800 আসন বিশিষ্ট। প্রথমত আমি গেলাম আবদুল্লাহ আবু সাঈদের কাছে, যিনি আমি তাকে অনুরোধ করলাম যে আপনি যদি প্রধান অতিথি হয়ে আসেন এবং আপনি যদি এই পদকটি আর একটি খাম সম্মানী যদি আল মাহমুদের হাতে তুলে দেন আমরা খুশি হব। তিনি উত্তর বললেন যে না, আমি তো ওদের সাথে কাজ করি, আল মাহমুদের কবিতা আমি পছন্দ করি, কিন্তু আমি অনুষ্ঠানে যাব না, তোমরা আর কাউকে খুঁজে নাও। এই হলো বিষয়। পরবর্তীতে প্রফেসর ডক্টর ওয়াকিল আহমদকে আমি বললাম, তিনি সঙ্গে সঙ্গে এটা গ্রহণ করলেন এবং বললেন অবশ্যই যাওয়া উচিত, তার মতন বড় কবি আমাদের বাংলাদেশে বিরল। এই হলো তারা ইসলাম প্রশ্নে তারা দ্বিধান্বিত, সংশয়বাদী। ইসলাম না, সংশয়বাদী বলবো। আচ্ছা আচ্ছা, ওকে। সংশয়বাদী বললে বোঝা যাবে অন্য ধর্মের ব্যাপারেও তারা সংশয়বাদী। আচ্ছা, ইসলামের ব্যাপারে ব্যাপারে সংশয়বাদী, কিন্তু অন্যদের ব্যাপারে না। আচ্ছা, তাহলে এইটা তো একটি উদ্দেশ্য প্রণোদিত, হ্যাঁ, উদ্দেশ্যমূলক বিষয়টি। তা সকল এই তথাকথিত আলোকিত বলেন আর তথাকথিত এই জাতির কাণ্ডারি যাই বলেন না কেন, জাতির মানুষের সঙ্গে যদি তাদের সম্পর্ক না থাকে, বিভিন্ন আন্দোলন বিপ্লবে গণমানুষের সাথে যদি তারা সম্পৃক্ত না থাকে, অধিকারের প্রশ্নে যদি তখন কথা না বলেন, তাহলে তো তারা হারিয়ে যাবেন। আমি আরেকটু আপনি জনাব আবদুল্লাহ আবু সাঈদের কথা বললেন, আমি প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর কথাও বলতে পারি। নিশ্চয়ই। তিনিও কিন্তু এই যে আমাদের 36টি দিনের বিপ্লব, হাজার হাজার ছেলে মারা যাচ্ছে, ঘরের ভেতরে শিশুকে গুলি করে হত্যা করা হচ্ছে, নারীকে গুলি করে হত্যা করা হচ্ছে, এই যে ঘটনাগুলো, নৃশংসতা, তখন কিন্তু তিনিও নীরব ছিলেন। এবং তিনি আরও বলেছিলেন যে হাসিনা সরকারের উচিত ছাত্রদের সাথে আলোচনায় বসা। আলোচনার তো তখন আর সুযোগ নাই, তখন তো হাজার খানেক ছেলে মেয়ে নিহত হয়েছে। যখন এক দফা ঘোষণা হয়েছে, তখন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার সমকালে ইন্টারভিউ দিচ্ছেন যে উভয় পক্ষকে একটা সমঝোতায় আসতে হবে। তখন তার মানে কি তিনি তারুণ্যের স্পিরিটকে ধারণ করেন না, নাকি অস্বীকার করেন? তিনি কোনোদিনই করেন নাই। আমার এটা বিশ্বাস, তারা ধারণ করেন না। তারা ওই একটা তাদের মতন করে তারা একটা বয়ান তৈরি করেন, তারা মনে করেন এটিই জাতি গ্রহণ করে, কিন্তু এটি জাতি গ্রহণ করে না। আমরা আমাদের ভাগ্য নিজেরা বদলাই, আন্দোলন করি এবং আমরা নিজেরাই নির্ণয় করি। ৭১-এও করেছি, 2024-এও করেছি, 52-তেও করেছি। আমরা বরাবরই দেখেছি এই বুদ্ধিজীবী সম্প্রদায়, তথাকথিত বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা কখনোই আন্দোলনে সম্পৃক্ত ওইভাবে ছিলেন না। যারা কজন ছিলেন তাদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করি, কিন্তু তাদের হার খুব কম। ৭১-এও দেখবেন, 52-তেও দেখবেন, পরবর্তী সবাই তার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নন। শহীদুল্লাহ তো তার ধর্মীয় বিশ্বাসকে তিনি লালন করতেন, ধারণ করতেন, তিনি তার মানুষের সাথে মিশতেন। এই হলো বিষয়। আপনি বাংলাদেশের একজন সংস্কৃতি আন্দোলনের খুব একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব, অনেক বড় বড় মুভমেন্টে ছিলেন, আবৃত্তি শিল্পী নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন ধরে, নজরুলের আবৃত্তি করেছেন, সংগঠন করেছেন। আমরা দেখি যে ফ্যাসিবাদী যে সাংস্কৃতিক সংগঠনগুলো, তাদের কবি সাহিত্যিক শিল্পীরা যতটা সক্রিয় এবং যতটা ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্ষেত্রে এবং বয়ান তৈরির ক্ষেত্রে তাদের যেই সফলতা আমরা দেখি, ঠিক এর অপোজিশনে যারা আছেন, যারা বিপ্লবকে ধারণ করেন এবং ফ্যাসিবাদ বিরোধী বলে যারা পরিচিত আছেন, সেটা যে কোনো পথের সবাইকে কথা আমি বলছি, তাদের আমরা অতটা পৃষ্ঠপোষকতা করতে দেখি না, বা তাদের অতটা জোটবদ্ধ। আমি যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, এই নামগুলো যত চট করে বলতে পারি, জাতীয় কবিতা পরিষদ, এই নামগুলো যতটা আছে, ঠিক এর অপোজিশনে
যারা বিপ্লবকে ধারণ লালন করেন, বাংলাদেশপন্থী বলে যারা পরিচিত, তাদের এরকম বড় নামগুলো আমরা দেখি না, বা উল্লেখযোগ্য কোনো সংগঠন আমরা দেখি না। এর কারণ কি? সংকটটা কেন আসলে? সংকটটা হলো, আমি যেটা সুদীর্ঘ কাল ধরে মঞ্চে মাঠে থাকবার কারণে যা দেখেছি, যে এই যে সংগঠনগুলো সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাট্য পরিষদ, তারপরে জাতীয় কবিতা পরিষদ, এরা সংগঠিত হবার কারণ হলো এরা তো কোথাও না কোথাও থেকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা পাচ্ছে, আচ্ছা, প্রণোদনা পাচ্ছে, রাষ্ট্রীয় স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে, নিরাপদ বিচরণের সুযোগ পাচ্ছে, রেডিও, টেলিভিশন, মঞ্চ তাদের অবাধ দখল করার সুযোগ পাচ্ছে। তাহলে এরাই তো এগিয়ে যাবে। এদের টাকার অভাব নাই, এদের মঞ্চের অভাব নাই, কথা বলবার জায়গার অভাব নাই, মিডিয়া মানে প্রচার মাধ্যমের অভাব নাই। তারা এগুলো এই কারণে করছে। আর যারা বিপ্লবকে ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে, তাদের যেটা সমস্যা যে তারা অর্থনৈতিক সংকটে ভোগে প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত তারা রাষ্ট্রীয় আনুকূল্য পায় না। তৃতীয়ত তারা মঞ্চ, টেলিভিশন, রেডিও এগুলোর মাধ্যমে যে নিজেদেরকে বিকশিত করবে, নিরন্তর চর্চা করবে, সেই সুযোগগুলোও তারা পায় না। ফলে নিজের অর্থনৈতিক সংস্থানের উপরে নির্ভর করে কতদিন তারা কাজ করবে। আপনি দেখেন, এই যে একটা বিপ্লব হয়ে গেল, আমি তো মনে করি ৭১ সালের পরে সবচাইতে বড় বিপ্লব এটি নিশ্চয়ই। এবং এই বিপ্লব ১৯৫২-র চাইতেও বড়। ৫২ সালে আমরা কিছু আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছিলেন। লড়াইটা ছিল বড়, লড়াইয়ের দর্শনটি বড় ছিল, কিন্তু হতাহতের পরিমাণ কম ছিল এবং দেশের মানুষের যে অংশগ্রহণ ছিল ৫২-তে তা কিন্তু একেবারেই কম। আপনি যদি তখনকার পত্রপত্রিকাগুলো পড়েন, বিশেষ করে দৈনিক আজাদ এবং সাপ্তাহিক সৈনিক, এই পত্রিকাগুলো যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন যে সাধারণ জনগণের অংশগ্রহণ সেখানে কম ছিল। কিন্তু একটি বলিষ্ঠ দর্শন ছিল যে রাষ্ট্রভাষা, সেই দর্শনের কারণে এটি পরবর্তীতে বৃহৎ এবং মহৎ একটি আন্দোলনে রূপ নিয়েছিল। কিন্তু এই যে জুলাই বিপ্লব হয়ে গেল, ১.৫ থেকে ২,০০০ ছাত্র জনতা শহীদ হলেন, ৩৫ থেকে ৪০ হাজার আহত হলেন, তার যে ফল, এই ফল রেডিও, টেলিভিশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো ধারণ করছে না। ধারণ না করলে তারা তো তাদের কথা, তাদের চিন্তা, তাদের শৈল্পিক কাজগুলো প্রদর্শনের জায়গা পাচ্ছে না। এটি একটি মূল কারণ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রণোদনা ছাড়া সংগঠনগুলো দীর্ঘকালে এগিয়ে যেতে পারে না। আমরা একটি সংগঠন করি, আপনি জানেন যে আজকে প্রায় ১৮-১৯ বছর ধরে একটি সংগঠন চালাই, বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ। আমরা প্রচুর অনুষ্ঠান করছি, কিন্তু তা সবই সদস্যদের অর্থ দিয়ে। কিছুমাত্র বিজ্ঞাপন পাই, ব্যক্তিগত অনুরোধ করে আনতে হয়, কিন্তু অধিকাংশ অর্থের যোগান দিচ্ছে সদস্যরা। রাষ্ট্রের কি উচিত নয় এখানে অর্থ দেয়া, সাহায্য দেয়া? সংস্কৃতি মন্ত্রণালয়ের কি উচিত নয়? কারণ আমরা তো জাতীয় কবিকে নিয়ে কাজ করছি, জাতীয় কবির সাহিত্যকে আমরা জনগণের কাছে বাচিক রূপে ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু রাষ্ট্র এক্ষেত্রে নীরব, তখনও নীরব ছিল এবং এখনও একইভাবে নীরব।
কারণ পরিবর্তনগুলো যারা সূচনা করবেন, রেডিও, টেলিভিশন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান, তাদেরকে তো এগুলো, এই সন্ধানগুলো তাদের জানতে হবে, তারা এটা জানেনও না। তবে সাংস্কৃতিক কর্মীদের এই লড়াই চালিয়ে যেতে হবে, বারবার বলতে হবে, আঘাত করতে হবে যে এটি আমাদের অধিকার, এটি বাংলাদেশের সংস্কৃতি, এখানে টাকা দেওয়া জরুরি, সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি। এই অধিকারের কথাগুলো আমাদের বলে যেতে হবে।